প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় প্রিএমশন বা অগ্রক্রয়, যেটি আমরা মুসলিম আইনে সুফা বলে থাকি অনেক ক্ষেত্রে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান আসাদ। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিএমশন, বা যেটি আমরা বাংলায় অগ্রক্রয় বলে থাকি। এটি অত্যন্ত আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিএমশন। প্রিএমশন বলতে আমরা সাধারণত বা অগ্রক্রয় বলতে কি বুঝে থাকি? প্রিএমশনটা হলো ইংরেজি শব্দ, এটা বাংলাতে অগ্রক্রয় এবং আরবিতে মুসলিম লতে অর্থাৎ এখানে বলে হক সুফা। জি। তো প্রিএমশনটা হলো যে কোনো স্থাবর সম্পত্তি কোনো ব্যক্তি যদি ক্রয় করে সেই স্থাবর সম্পত্তি ওই ব্যক্তির নিকট থেকে অগ্রাধিকারের ভিত্তিতে যদি কেউ ক্রয় করার যে সুযোগটা লাভ করে বা যে অধিকারটা লাভ করে সেটাই হচ্ছে প্রিএমশন। তাহলে অগ্রক্রয় বলতে আমরা বুঝাচ্ছি যে অগ্রাধিকার ভিত্তিতে ক্রয় করার যে অধিকার পাচ্ছেন আপনি, সেটি। অলরাইট। জি। বিদ্যমান কোন কোন আইনে প্রিএমশনের বিষয়ে বলা রয়েছে? আমাদের দেশে মূলত 3টি আইনেই প্রিএমশন হয়ে থাকে। এছাড়া 7টি আইনে এই প্রিএমশনের বিষয়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের দেশে যে 3টি আইনে মূলত এই প্রিএমশনের দাবি করা হয়ে থাকে, তার মধ্যে একটা হলো 1949 সালের নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টে, একটা হলো 1950 সালের এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্টের 96 ধারায়, আর মুসলিম আইনে। এই 3টি ধারায় মূলত হয়ে থাকে আমাদের দেশে। জি। একটু আমাদের সামাজিক ব্যবস্থায় প্রিএমশনের গুরুত্ব সম্পর্কে জানতে চাচ্ছি। বিশেষ করে আমাদের যখন কোনো ভূমি ক্রয় বিক্রয় হয়, তখন যে একজন যিনি ভূমি বিক্রয় করছেন তারকে যে প্রিএমশন আইনটা বা তার জমিতে প্রিএমশন কারো প্রিএমটিভ রাইট আছে কিনা সেটি সম্পর্কে তাকে সজাগ থাকতে হবে, এটি জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, প্রিএমশনের রাইটটা তো তখনই হয় যখন একটা জমি, একটা ভূমি যখন সাবকবলা দলিলের মাধ্যমে বিক্রয় হয়, তখন থেকে প্রিএমশনের রাইটটা কিন্তু উদ্ভব হয়, এবং সেটা হতে হবে বৈধভাবে, খাঁটিভাবে এবং সম্পূর্ণভাবে। একটি উদাহরণস্বরূপ কি আপনি বলতে পারবেন যে কারা কারা প্রিএমশনের রাইটটা পেতে পারেন? প্রিএমশনের রাইটটা বা দাবি করতে পারে, সেটা আমি বলতে চাচ্ছি যে মুসলিম আইনের 3 শ্রেণীর ব্যক্তিরা প্রিএমশনের দাবি করতে পারে: সহশরিক, আনুষঙ্গিক শরিক এবং স্থাবর সম্পত্তির মালিক। আর দ্বিতীয়ত যে দুইটা সবচেয়ে বহুল প্রচলিত আমাদের দেশে, সেটা হলো যে 1949 সালের নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের 24 ধারায় প্রিএমশনের দাবি করতে পারে। এবং আমাদের আরেকটা আইন রয়েছে, সেটা সংশোধনও হয়েছে 1950 সালের নন এগ্রিকালচার টেনান্সি অ্যাক্টের, যেটা সংশোধিত 2006 সালে। সেখানে 96 ধারায়ও সহশরিকগণ, এই দুইটাই সহশরিকগণ দাবি করতে পারে, প্রিএমশনের দাবি করতে পারে, প্রিএমশনের অধিকার প্রয়োগ করতে পারবেন। আপনি 96 ধারার কথা বলছিলেন। এই 96 ধারায় সহশরিকের কথা বলা হয়েছে যে একটি রায়াত বা হোল্ডিংয়ে যখন কোনো ব্যক্তি সহশরিক থাকবেন, তখন তিনি একটি প্রিএমশনের অধিকার প্রাপ্ত হবেন। এই 96 ধারায় যে অধিকারটির কথা বলা হয়েছে, এই অধিকারটি থেকে যদি কাউকে বঞ্চিত করা হয়, যার প্রিএমশনের রাইট আছে বা তাকে বঞ্চিত করা হলো, তিনি কিভাবে এটি প্রয়োগ করতে পারবেন? এই অগ্রক্রয়ের অধিকারটি ওই ব্যক্তি বা সহশরিকগণ প্রয়োগ করতে পারেন। সেটা হচ্ছিল যে তিনি যখন জানবেন যে তার অপর সহশরিক তৃতীয় কোনো ব্যক্তির কাছে ওই জমিটি বিক্রয় করে দিয়েছেন, এটা তাকে বঞ্চিত করে তাকে 89 ধারায় নোটিশ পর্যন্ত দেননি, বা নোটিশ দিলে তারপরে থেকে জ্ঞাত হবার পর থেকে 2 মাস, এবং নোটিশ যদি না দেয়, নোটিশ যদি কখনো হাইড করে, সেক্ষেত্রে ওই জ্ঞাত হবার পর থেকে, তার নলেজ আসার পর থেকে 2 মাসের মধ্যে তিনি এটা প্রয়োগ করতে পারবেন, প্রিএমশনের অধিকার প্রয়োগ করতে পারবেন, দরখাস্ত করতে পারবেন প্রিএমশনের জন্য। এবং সর্বশেষ যেটা ম্যান্ডেটরি প্রভিশন, দলিলটি রেজিস্ট্রি হওয়ার পর থেকে, সাবকবলা দলিলটি রেজিস্ট্রি হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত তিনি
এই দাবি ওই অধিকার তিনি প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে তিনি আদালতে আদালতে মামলা দায়ের করতে পারবেন। আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া আমরা পরে আসছি। তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি যে এই প্রিএমশন বা অগ্রক্রয়ের প্রয়োজনীয়তা কি আসলে আমাদের সমাজে? এটা হচ্ছে কি যে বা এই আইনটির উদ্দেশ্যটা কি মূলত? এই আইনটির উদ্দেশ্য হচ্ছে হলো শরিক এবং প্রতিবেশীদের মধ্যে তৃতীয় বা অন্য কোনো ব্যক্তিকে অনুপ্রবেশে বাধা দেয়া, যাতে তারা অন্যান্য শরিকদের মধ্যে প্রবেশ করে তারা অশান্তি সৃষ্টি করতে না পারে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। এটা উদ্দেশ্য, পাশাপাশি সম্পত্তিকে বিভক্তি হওয়ার ক্ষতি থেকে রক্ষা করা। জি, আমরা 96 ধারা স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে আপনি যেটা বলছিলেন যে সেখানে বলা হয়েছে যে একই দাগে বা হোল্ডিংয়ে যদি কোনো সহশরিক থাকেন, এখানে কিন্তু আবার একটি কথা বলা হয়েছে যে অবশ্যই সহশরিক তার যে সম্পত্তিটি সত্ত্ব মালিকাটি তাকে বাই ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতে হবে। এটির বিষয়ে জানতে চাচ্ছি। এটা হচ্ছে যে কোনো জমা বা খতিয়ানে, জি, জমা খতিয়ানে তাদের নাম থাকতে হবে, ওই স্বত্বলিপিতে তাদের নাম থাকতে হবে এবং সেই স্বত্বলিপিতে নাম থাকার ফলে তারা এই অধিকারটি লব্ধ হবেন। এছাড়া বর্তমান আইনের বিধানে এর বাইরে কোনো সুযোগ নেই। জি, সকল ধরনের ভূমির উপরে কি অগ্রক্রয়ের অধিকার চর্চা করার সুযোগ রয়েছে? না, সকল ধরনের ভূমির উপর বা দলিলের উপর অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করা যায় না। যেমন আপনার নাদাবি দলিল, দান দলিল, মর্গেজ দলিল, ওয়াকফ দলিল, এই ধরনের দলিল, উইল দলিল, এই দলিলগুলোতে প্রিএমশনের অধিকার প্রয়োগ করা যায় না। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কৃষি জমি বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কি কৃষি জমির উপর অগ্রক্রয়ের চাওয়ার সুযোগ রয়েছে? হ্যাঁ, কৃষি জমির উপর তো অবশ্যই, বসতবাড়ি যদি বিক্রয় হয়, বসতবাড়ির ক্ষেত্রেও আছে, কৃষি জমির ক্ষেত্রে আছে। হ্যাঁ, স্পেসিফিকলি বসতবাড়ির ক্ষেত্রে হলো পার্টিশন অ্যাক্টের আন্ডার সেকশন 4 ধারায় প্রিএমশনের অধিকার প্রয়োগ করা যায় এবং মুসলিম আইনও করা যায়। পাশাপাশি কৃষি জমিতে, স্পেশালি কৃষি জমিতে করতে হলে 1950 সালের স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারায় যেটা সংশোধিত 2006, সেই ধারায় আপনার এই অধিকার প্রয়োগ করতে হবে এবং মোকদ্দমা করতে হবে। তাহলে আপনি বলছেন যে এটি কৃষি জমি এবং অকৃষি জমি উভয় ক্ষেত্রেই প্রিএমশনের সুযোগ রয়েছে। এটি কি শুধু আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে অগ্রক্রয়ের অধিকার থাকে, নাকি আমাদের যে আরবান সিটিতে, নগরেও এই প্রিএমশনের অধিকারটি? আরবান সিটিতে প্রিএমশনের এই সুযোগটি নেই। আমরা যেটা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে ওয়ারিশরা জমা খারিজ করে থাকে বা খতিয়ান বিভক্ত করে থাকে। যদি একটি খতিয়ান থেকে অন্য একটি আলাদা খতিয়ান সৃষ্টি করা হয় বা খারিজ করা হয়, সেক্ষেত্রে কি প্রিএমশনের অধিকার ব্যাহত হবে? এটা সাধারণত আমরা যেটা জেনে আসছি তার ব্যতিক্রম এখন হচ্ছে, সেটা হলো যে জমা খারিজ বা খতিয়ান খারিজ হয়ে গেলে, স্বত্বলিপি খারিজ হয়ে যাওয়ার পরে সাধারণত প্রিএমশনের অধিকার থাকে না। এটা 9LM এ একটি অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। পাশাপাশি আরেকটা 65 DLR একটা আপনার জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। সেখানে আবার আমরা ব্যতিক্রম দেখতে পাই যে জমা খারিজ বা খতিয়ান বিভক্তিকরণ পর্যায়েও প্রিএমশন করা যায়। তো এ পক্ষ বিপক্ষে উচ্চ আদালতে মানে ডিসিশনসে একটু পার্থক্য দেখতে পাই আমরা। জি, আমাদের আইনে যে প্রচলিত নীতি রয়েছে, প্রিন্সিপালস রয়েছে, ওয়েভার অ্যান্ড স্টপল কি অগ্রক্রয় বা প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, যদি একটু উদাহরণ দিয়ে আমাদেরকে বলতে। হ্যাঁ, বিষয়টি একটু। ওয়েভারটা হচ্ছিল কোনো অধিকারের দাবি পরিত্যাগ করা, সাধারণভাবে যেটা অধিকারের দাবি পরিত্যাগ করাকে ওয়েভার বলা হয়। এবং কোনো দাবির অধিকারী ব্যক্তি যদি স্বেচ্ছা অন্য কাউকে তার সেই অধিকারকে দিয়ে দেয়, সেক্ষেত্রে পুনরায় সেই ওই দাবির অধিকারী ব্যক্তি সেই অধিকার না পাওয়ার যে বিধান, সেটাই হচ্ছে হলো স্টপেল। তো এখন হচ্ছে কি আমাদের দেশের প্রেক্ষাপটে এই ওয়েভার এবং স্টপলের যে ধারণাটি প্রিএমশনের ক্ষেত্রে, এটা অত্যন্ত জটিল এবং বিরুদ্ধজনিত। উচ্চ আদালতে এখানে পক্ষ বিপক্ষে ডিসিশন রয়েছে। তো প্রিএমশনের ক্ষেত্রে, প্রিএমশন বা অগ্রক্রয়ের ক্ষেত্রে উচ্চ আদালত এমন পর্যবেক্ষণ দিয়েছেন যে যখন প্রিএমশনের দাবিটি, তো প্রিএমশনের অধিকারটি তো তখন উত্থাপিত হয় যখন জমিটি বিক্রয় হয়, কিন্তু বিক্রয়ের পূর্বে প্রিএমশনের কোনো বিষয়ই
সেটা দাবি হিসাবে বা অধিকার হিসাবে আলোচিত হয় না বা সেটা সামনে আসে না, যার কারণে কোনো ব্যক্তি যদি তার মৌখিক সমর্থন দ্বারা যদি কোনো সম্পত্তি কারো কাছে বিক্রি করে, সেই ক্ষেত্রে তার প্রিএমশনের দাবি বিনষ্ট হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি উচ্চ আদালতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি ওই জমিটি অর্থাৎ নালিশি জমিটি বিক্রয়ের ক্ষেত্রে একটি মধ্যস্থতা সহ একটি বড় ভূমিকা পালন করে, সেক্ষেত্রে তিনি আর কোনো প্রিএমশনের দাবি করে মামলা দায়ের করতে পারবেন না। দাবি করে মামলা করতে পারবেন না, এবং সেক্ষেত্রে ওয়েবার এবং এস্টেবলের নীতিটি প্রযোজ্য হবে এবং অগ্রক্রয়ের দাবি তিনি পেতে পারেন না। জি, যে জমিটির উপর প্রিএমশনের বা অগ্রক্রয়ের অধিকার দাবি করা হচ্ছে, সেই জমিটি যিনি মালিক তার যদি দখলে না থাকেন, সেক্ষেত্রে কি অগ্রক্রয়ের অধিকার চাওয়ার সুযোগ রয়েছে? প্রিএমশনের যে নালিশি জমিটি সেটি দখলে থাকা না থাকার উপর তেমন কোনো প্রভাব পড়ে না। ক্রেতার দখলে থাকলেও এখানে কোনো প্রভাব পড়ে না, মামলার বিচারে কোনো প্রভাব পড়ে না। জি, অগ্রক্রয় বা প্রিএমশনের অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একই পরিবারের যারা ওয়ারিশ রয়েছে বা সহোদর ভাই বোন রয়েছে, তারা অনেক ক্ষেত্রে চায় না যে তার জমিটি তার আপন ভাইয়ের কাছে বা বোনের কাছে বিক্রি করা হোক। তারা হয়তোবা বেশি দামে আরেকজন তৃতীয় পক্ষের নিকট বিক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করে এবং বিক্রি করে দেয়। এক্ষেত্রে যদি সহশরিক ভাই বোন থাকেন, তাদেরকে জমিটি কোন মূল্যে, অগ্রক্রয়ের ক্ষেত্রে কোন মূল্যে এটি ক্রয় করার অধিকার রয়েছে, সেক্ষেত্রে মূল্যটা কিভাবে নির্ধারিত হবে? এখানে মূল্যটা নির্ধারিত হবে যে যখন আপনার জমিটি অন্য তৃতীয় পক্ষের কাছে যদি বিক্রি করে দেয়, সেক্ষেত্রে তাকে আদালতে শরণাপন্ন হতে হবে এবং তাকে 1870 সালের কোর্ট ফি আইন অনুযায়ী যখন মামলাটি তিনি করবেন, মামলা করার সময় তাকে 1949 সালের যে নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্ট, সেই ধারায় যদি তিনি মামলা করেন, সেক্ষেত্রে তাকে 5% আপনার ক্ষতিপূরণ দিয়ে এই মামলাটি করতে হবে। এবং 1950 সালের নন এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্ট, যেটা সংশোধিত 2006 হয়েছে, সেখানে যে জমির যে মূল্যটা নির্ধারণ করা হবে, সেই মূল্যের সাথে 25% যুক্ত করে এবং অতিরিক্ত যেই দিন থেকে জমিটা রেজিস্ট্রি হবে, সেই দিন থেকে মামলা দায়েরের তারিখ পর্যন্ত মাঝখানে যে সময়টা, সেই সময়টার জন্য আরও 8% যুক্ত করে মোট 33% দিয়ে ওই জমিটি তার দাবি করতে হবে এবং ওই জমিটি মোকদ্দমার মাধ্যমে, প্রিএমশনের মাধ্যমে তাকে উদ্ধার করতে হবে। জি, আপনি বলছিলেন যে অগ্রক্রয়ের মামলা অবশ্যই 3 বছরের মধ্যে, জমি রেজিস্ট্রি হবার বা সাফ কবলা দলিলটি করা 3 বছরের মধ্যে মামলাটি করতে হবে, ম্যান্ডেটরি প্রভিশন। জি, যদি 3 বছরের মধ্যে মামলাটি দায়ের করা না হয়, সেক্ষেত্রে কি অগ্রক্রয়ের অধিকার ব্যাহত হবে কোনোভাবে? 3 বছরের মধ্যে যদি মামলা আমাদের কারণে বাড়িতে হচ্ছে, হ্যাঁ, তাই 3 বছরের, এটা হচ্ছে হলো আপনার 1950 সালের নন এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট যে সংশোধন হয়েছে, সেই ধারার যেই ম্যান্ডেটরি প্রভিশনটা, এটা হচ্ছে 3 বছরের জন্য। কিন্তু এর বাইরেও আপনি মুসলিম আইনেও কিন্তু প্রতিকার পেতে পারেন, মুসলিম আইনেও কিন্তু অগ্রক্রয়ের দাবি আপনি করতে পারেন। মুসলিম আইনে যে অগ্রক্রয়ের বিষয়ে বলা আছে, সেটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি। মুসলিম আইনে যেটা হচ্ছে যে মুসলিম আইন হচ্ছে হলো আপনার 1500 বছর পূর্বের আইন, এই জন্য এই মুসলিম আইনকে আপনার অগ্রক্রয়ের আইনের জনক বলা হয়। যদি কোনো আইন ফেল করে, সেক্ষেত্রে সবাই মানে ওই মুসলিম আইনেই মামলা করার সুযোগটা লাভ করে থাকে এবং মুসলিম আইনে মামলা করার জ্ঞাত হবার তারিখ থেকে 1 বছরের মধ্যে মামলাটি করতে হয়। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 96 ধারায় যে অগ্রক্রয়ের মামলা দায়েরের যে প্রক্রিয়াটি রয়েছে, সেটি সম্পর্কে জানতে চাচ্ছি। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্টের 96 ধারায় যখন মোকদ্দমা করা হয়, তখন মোকদ্দমা করার পরে পক্ষগণকে নোটিশ করবে, সমন দেবে এবং পক্ষগণ জ্ঞাত হবার পর থেকে তারা, এখানে কাদেরকে পক্ষ করা অত্যাবশ্যকীয় রয়েছে? পক্ষ হিসেবে আপনার যারা যারা এই আপনার এই জমি সহশরিক সকলকেই করতে হবে, পক্ষ করতে হবে এবং যার কাছে জমিটি এবং যার কাছে জমি তাকেও মোকাবেলা পক্ষ করতে হবে। আপনি বলছিলেন যে আদালত থেকে নোটিশ প্রদান করা হয়, হ্যাঁ, নোটিশ প্রদান করার পরে তারপরে এই বিবাদী পক্ষ বিবাদী পক্ষ তাদের রিটেন স্টেটমেন্ট দেবে, জবাব দেবে। জবাব দেওয়ার পরে তারপরে মামলাটা আপনার ইস্যু গঠন হবে, তারপর যা আপনার সাক্ষী হবে,
আর্গুমেন্ট হবে, এরপরে তো জাজমেন্ট হবে। জি এই তো প্রক্রিয়াটা। জি আহ, আমাদের বিদ্যমান যে আইন রয়েছে প্রিএমশনের, সেখানে প্রিএমশন বা অগ্রক্রয়ের যে অধিকারটি সেটি কোনোভাবে খর্ব করা সম্ভব, বা সেটি বা যার প্রিএমটিভ রাইট আছে তাকে কি এটা থেকে কোনোভাবে বঞ্চিত করা সম্ভব? না, আমাদের সমাজে অ্যাকচুয়ালি তো এটা একটা মানুষকে সামাজিক শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রদানের জন্যই এই আইনটা হয়েছে। এই আইনটা আপনি আপনি হয়তো জেনে থাকবেন যে যে হযরত জাবের আলাইহিস সালাম থেকে বর্ণিত একটা সহিহ হাদিসে, সেখান থেকে কিন্তু আসছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই কিন্তু যে এই প্রিএমশনের অর্থাৎ এই অগ্রক্রয়ের হকসুফার এই অধিকারটা তিনি কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ বাইরের মানুষের অর্থাৎ স্ট্রেঞ্জার্স যারা আছে, আগন্তুক যারা আছে, তাদের কাছ থেকে সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই হকসুফা প্রিএমশন, এই অগ্রক্রয়ের এই বিধানটি কিন্তু চালু হয়েছে। জি যখন কোনো ভূমি তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রিএমটিভ বা অগ্রক্রয়ের যার অধিকার রয়েছে তাকে বঞ্চিত করে, তৃতীয় পক্ষ যদি জমিটি আবার অন্য কারো কাছে হেবা বা দান করে দেন, সেক্ষেত্রে কি পরবর্তীতে প্রিএমশন পাওয়া সম্ভব? যখন কোনো একটি ভূমি আপনার প্রিএমশনের আওতায় চলে আসে, অর্থাৎ মোকদ্দমার মধ্যে চলে আসে, এরপরে যদি সেই জমিটি যিনি কিনলেন, যিনি কিনলেন কিন্তু ক্রেতা, তো ক্রেতা যদি পরবর্তীতে আবার অন্য কারো কাছে হেবা বা দান করে এই জাতীয় কিছু করেন, সেক্ষেত্রে প্রিএমশনের ফেল করবে না, প্রিএমশন করা যাবে, অর্থাৎ প্রিএমশনের মামলাটি চলবে এবং অধিকারটি পাওয়া যাবে। জি অগ্রক্রয়ের মামলায় আদালত যখন কোনো রায় দিচ্ছেন, রায়ে যখন প্রিএমশনের যে বা অগ্রক্রয়ের যে অধিকার সেটি ঘোষণা করছেন, তখন আদালত একটি সময় নির্দিষ্ট করে দেয়, যে সময়ের মাধ্যমে যিনি প্রিএমটার রয়েছেন তাকে আদালতে নির্দিষ্ট ওই যে ভূমির মূল্য জমা দিয়ে তারপরে ভূমিটি তার নামে রেজিস্ট্রেশন করে নেওয়ার একটি বিধান রয়েছে। এক্ষেত্রে যিনি প্রিএমটার, তিনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হন বা ভূমির যে বিক্রয় মূল্য সেটি পরিশোধ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে কি হবে? আদালতে মামলা করার শুরুতেই কিন্তু আপনার এই টাকাটা জমা দিতে হয়, যেটা আমি ইতিপূর্বে বলেছি। অর্থাৎ এটা আপনার প্রিএমশনের মোকদ্দমায় যেই জমিটার যে মূল্য দেয়া থাকে, সেই মূল্যের সমপরিমাণ টাকা এবং তার সাথে আপনার 96 ধারায় যেটা আপনার স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্টের 96 ধারায় যেটা আছে, সেই ক্ষেত্রে হলো আপনার 25% প্লাস 8%, অর্থাৎ সর্বমোট 33% টাকা দিয়ে, অর্থাৎ এই আপনার এই মোকদ্দমাটা কর্তার সম্পত্তির যে বিক্রয়ের যে সমমূল্য সেটার সাথে এটা যুক্ত করে দিতে হবে। জি যে ভূমিটিতে প্রিএমশনের অধিকার চাওয়া হচ্ছে, সেই ভূমিটিতে যদি কোনো স্থাপনা তৈরি থাকে, এই স্থাপনার মূল্য কিভাবে নির্ধারণ করা হবে এবং এই স্থাপনার উপর কি কোনো অগ্রক্রয়ের অধিকার থাকবে কিনা? এটা হচ্ছে কি, যদি যেই ভূমিটির উপর আপনার স্থাপনা যদি থাকে, তো স্থাপনা তো যদি কৃষি জমি হয় সেখানে তো স্থাপনা থাকার কথা নয়। যদি অকৃষি হয় সেক্ষেত্রে স্থাপনা থাকলে সেই এই স্থাপনার জন্য মূল্য পরিশোধের কোনো বাধ্যবাধকতা এটা আদালত নির্ধারণ করে দিতে পারেন, এবং আদালত যখন রায় দিবেন তখন এটা যদি আপনার মামলা চলাকালীন অবস্থায় যদি এই ধরনের কোনো স্থাপনা কেউ করে থাকে, সেটা সেই স্থাপনার জন্য, সেটা ডেভেলপমেন্টের জন্য এবং সেটার যে মূল্য ধার্য করে আদালত সে আদেশ দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলার দর্শক শ্রোতাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।